প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব মেডিকেল টেস্ট। তো আমার ৪ বারের অভিজ্ঞতা অর্থাৎ ৪ বারের মেডিকেলের অভিজ্ঞতা তোমাদের মাঝে আজকে শেয়ার করব। তো যে সমস্ত প্রার্থীরা ফৌজের জন্য প্রিপারেশন নিচ্ছেন অর্থাৎ ডিফেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছেন এবং যে সমস্ত প্রার্থীরা পিইটি, পিএসটি পাস করে আছো বা যে সমস্ত প্রার্থীরা আপকামিং জেনারেশনরা ফৌজের জন্য প্রিপারেশন নিচ্ছ বা ফৌজিতে যেতে চাও, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। এখনও পর্যন্ত যে সমস্ত প্রার্থীরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। আজকে ন্যাচারালি আমরা যে টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরবো সেই টপিকটা হলো মেডিকেল টেস্ট। তো আমার ৪ বারের অভিজ্ঞতা তোমাদের মাঝে শেয়ার করব। ডিফেন্সে কেমন মেডিকেল হয়, বিএসএফে কেমন মেডিকেল হয়, কোন কোন পার্টটা দেখা হয় এবং কোন কোন পার্ট দেখা হয় না, এবং ভিডিও শেষে তোমাদেরকে পরামর্শও দিয়ে দেবো যে যদি কোনো মেডিকেলে তোমার ডিফল্ট থাকে বা ইফেক্ট থাকে সেটা কিভাবে তুমি সারিয়ে তুলবে, সেটাও কিন্তু সেই পরামর্শটাও আমি দিয়ে দেবো। তোমাদেরকে বলে রাখি এই ভিডিওটি কেবলমাত্র বানানো এই উদ্দেশ্যে। আমি এই ভিডিওটি আরও ৩-৪ মাস পরে বানাবো ভাবছিলাম, কিন্তু তারপরে ভাবলাম যে না, এখন যদি বানিয়ে দিই তাহলে যদি কোনো ক্যান্ডিডেট অর্থাৎ যদি কোনো প্রার্থীদের কোনো রকম মেডিকেলে প্রবলেম থাকে তাহলে তারা এখন ট্রিটমেন্ট করে সেটা সারিয়ে তুলতে পারবে বা চিকিৎসার মাধ্যমে সেটা সারিয়ে তুলতে পারবে। তার জন্য কিন্তু আজকের এই ভিডিওটি আমার বানানো। তো আমি ৪ বার আমি মেডিকেল করেছি, ডিফেন্সে ৪ বারে আমার মেডিকেল করেছে। তো ৪ বারের অভিজ্ঞতা আমি তোমাদের মাঝে শেয়ার করব। আজকের এই ভিডিও থেকে অনেক অজানা তথ্য তোমরা জানতে পারবে যেটা আপকামিং ডিফেন্সের জন্য তোমাদের খুবই উপকার হবে। এবং যে সমস্ত প্রার্থীরা মেডিকেলে যাবে অর্থাৎ এই মুহূর্তে যে সমস্ত প্রার্থীরা সিআইএসএফে পিএসটি, পিএটি বা টেট টেস্ট পাস করে আছো, তোমাদের রিটেন টেস্ট হবে, তারপরে তোমাদের মেডিকেল হবে। তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং যে সমস্ত প্রার্থীরা বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান একেবারে জেনুইন, যারা একদম কনফিডেন্স আছে যে আমরা মাঠ পাস করব, ট্রেড পাস করব, টেট টেস্ট পাস করব বা আমরা রিটেন পাস করবে, তারপরে মেডিকেল, তাদের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং যে সমস্ত প্রার্থীরা একদম ডিফেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো মেডিকেল পার্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার কিন্তু এসএসসি জিডিতে অনেকেই রিমেডিকেল দিয়েছে এবং অনেক স্টুডেন্ট কিন্তু নট কোয়ালিফাই হয়েছে অর্থাৎ মেডিকেল আনফিট হয়েছে। তো আজকে তোমাদের মাঝে যে টপিকগুলো শেয়ার করব, বিশ্বাস করো আমি ভিউজের আশায় কিন্তু আমি ভিডিও বানাই না, আর আমি কোনো ইউটিউবার নয়, ঠিক আছে? আমি শুধু এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য, আমি কিন্তু ইউটিউব থেকে যে টাকা কামাবো এরকম কোনো উদ্দেশ্য আমার নেই, এরকম কোনো টেনডেন্সি নেই। শুধু আমার এক্সপিরিয়েন্স, আমার মেধাগুলো আমি তোমাদের মাঝে প্রোভাইড করছি। যে আমি জানি যে একটা বেকার লাইফ আর একটা দরিদ্রতা পরিবার থেকে বেড়ে ওঠা, এইগুলো একটা কেবল বেকার যুবকই জানে যে এতটা সমস্যার সম্মুখীন হতে হয়, মানে এতটাই ডিপ্রেশনে থাকতে হয়। সেই ডিপ্রেশনটা আমি একটা সময় পেয়েছি, যার কারণে আমার মধ্যে যা যা ঘটে গেছে এবং মানে যে এক্সপিরিয়েন্সগুলো আছে সেই এক্সপিরিয়েন্সগুলো তোমাদের মাঝে প্রোভাইড করার জন্যই কিন্তু আমি এই ভিডিও করি। অনেকে হয়তো ভাবো যে না, আমি ভিউজ কামানোর জন্য ভিডিও করি বা ইউটিউবেতে টাকা আর্নিং পাওয়ার জন্য ভিডিও করি, না, এই সমস্ত কোনো টেনডেন্সি আমার নেই। আমার শুধু টেনডেন্সি আছে আমার মেধাগুলো আমি প্রকাশ করতে চাইছি, এই জাস্ট, তাছাড়া কিছু না। যদি আমার এই কিছু কথা তাদের উপকারে আসে বা আমার এই এক্সপিরিয়েন্সটা তাদের যদি উপকারে আসে, তাহলে আমি তাদেরকে এই কথাগুলো বলে আমি নিজেকে অনেক আনন্দিত ভাবি। মানে আমার অনেক আনন্দিত ফিল করি আমি। যেমন আমি বিএসএফে তোমার 59 ব্যাটালিয়ন সীমানগরে রান করে এসেছি। ওর যে সিলেকশন প্রসেসটা ১ম দিনে কী, কী হয় সেইগুলো আমি নিশ্চয়ই জানি, আমি ওখানে রান করেছি। সেই কথাগুলো আমি এখানে তুলে ধরছি। অনেকেই এই ভিডিওটা দেখে অনেক ক্যান্ডিডেট উপকৃত হচ্ছে। এটাই আমার ভালো লাগে। তাছাড়া আমার ভিউজেরও কোনো প্রয়োজন নেই বা আমার টাকারও কোনো প্রয়োজন নেই। কারণ আ একটা জিনিস আমি উপলব্ধি করেছি, বেকার জীবন আর দরিদ্র থেকে বেড়ে ওঠা, এই দুটো জিনিস একটা ছেলের মধ্যে যে ছেলেটাই এই দুটো জিনিস
পেয়েছে অর্থাৎ পেনফুল হয়েছে সেই একমাত্র জানে যে কতটা কষ্ট, কতটা হার্ট টাচিং। তো আমি আজকের মূল টপিকটা হচ্ছে মেডিকেলে কী, কী হয়? মেন অফ দ্য পার্টগুলো তোমাদের মাঝে তুলে ধরবো এবং তার পাশাপাশি পরামর্শটাও দেবো যে সলিউশন কীভাবে তোমরা সেটাকে সলিউশন করবে। এই হচ্ছে আমার মূল পার্ট। চলুন আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক। ভিউয়ার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ ফার্স্ট পেজ এখানে কি উল্লেখ করা আছে, ফার্স্ট পেজে উল্লেখ করা আছে ফার্স্ট পাস পিইটি অ্যান্ড পিএসটি। তো এইখানে যে বিএসএফ এর লোগো আছে বলে তোমরা ভাবছো যে এটা বিএসএফ এর মেডিকেল, এরকম কোনো বিষয় নয়, ঠিক আছে? তোমার মেডিকেল কিন্তু সবারই হবে, আর ডিফেন্সের মেডিকেল কিন্তু একই রকম একই টাইপের হয়, ঠিক আছে? যেটা বিএসএফ এর উদ্দেশ্যে করে বলছি মানে এই ভাবছো যে এটা সিআরপিএফ এ এরকম মেডিকেল হবে না বা আর্মিতে এরকম মেডিকেল হবে না, এরকম কিছু নয়, ঠিক আছে? আর্মির মেডিকেল, বিএসএফ এর মেডিকেল সব কিছুই তথ্য কিন্তু আমরা এখানে তুলে ধরেছি। এবার দেখো এখানে ফার্স্ট পাস পিইটি, পিএসটি আছে। আবার অনেক ক্ষেত্রে যেমন এসএসসি জিডিতে প্রথমতই তোমাদের প্রথম রিটেন টেস্ট হয়, ঠিক আছে? তারপরে পিএসটি, পিইটি হয়, তারপরে মেডিকেল হয়, ঠিক আছে? যেমন সিলেকশন প্রসেস সেরকমই হয়। তো এইখানে জাস্ট সিলেকশন প্রসেসটা আমি তুলে ধরছি। প্রথমত তোমাদের বিএসএফ এর সিলেকশন প্রসেসটাই আমি তুলে ধরছি, ঠিক আছে? এবার অন্য অন্য ক্ষেত্রে সেটা ভিন্ন হতে পারে। অনেক অনেক আছে, বোর্ড আছে, প্রথমে তারা রিটেন নেয়, অনেক বোর্ড আছে প্রথমে তারা পিএসটি, পিইটি নেয়, এক্স ওয়াই জেড ইত্যাদি হতে পারে। তবে দ্বিতীয়ত এখানে কী লেখা রয়েছে, সেকেন্ড তোমাদের রিটেন এক্সামিনেশন হবে, থার্ড পাস হবে ড্রাইভিং ডিভি অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশান অ্যান্ড ট্রেড টেস্ট, এবং ফোর্থে হবে তোমাদের মেডিকেল এক্সামিনেশান, ঠিক আছে? এই হচ্ছে সিলেকশন প্রসেস। এবং অনেক ক্ষেত্রে তারা প্রথম রিটেন নেয়, পরে হচ্ছে পিএসটি, পিইটি করে, তারপরে মেডিকেল করে। কিন্তু মেডিকেল মাস্ট বি শুড হবেই হবে, ঠিক আছে? ভিডিওটি অনেক বড় হলেই তোমরা ধৈর্য সহকারে দেখো, অনেক উপকৃত হবে আশা রাখি। আর যদি আমার কথার মতো যদি মিল না হয় তাহলে হোয়াটসঅ্যাপে আমার নম্বর আছে, এই ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে, ওই নম্বরে আমাকে দুটো গালি দিয়ে যেও, ঠিক আছে? তো দ্বিতীয়ত তোমাদের সব কিছু যখন তোমরা পিএসটি, পিইটি কমপ্লিট করবে তখন কিন্তু তোমাদের এরকম একটি মেডিকেল কল লেটার দেবে, ঠিক আছে? এরকম একটি মেডিকেল কল লেটার দেবে। ওই কল লেটারে কিন্তু তোমাদের ফার্স্ট রিপোর্টিং টাইম ইত্যাদি, রোল নাম্বার ইত্যাদি সব কিছু, সমস্ত কিছু লেখা থাকবে, ঠিক আছে? তারপরে তোমরা যখন লাইনে দাঁড়াবে, একদম শুরু থেকেই বলছি, ঠিক আছে? একদম শুরু থেকেই বলছি, একটু ধৈর্য সহকারে শুধু আমার কথাগুলো মন দিয়ে শোনো, ঠিক আছে? সব কথা তো এখানে ডিডিপি করে বা টাইপিং করে বলা যায় না। তো এইখানে আমার শুধু কথাগুলো ভালো করে শোনো, দেখো অনেক উপকৃত হবে। তো ফার্স্ট তোমাদের লাইনে দাঁড় করাবে, লাইনে দাঁড় করানোর পরে এরকম একটি কল লেটার এবং তোমাদেরকে দেখাতে হবে। দেখানোর পরেই কল লেটার দেখিয়ে তোমাদের ভিতরে প্রবেশ করানো হবে। তারপরে কিন্তু তোমাদের থাম্ব ইমপ্রেশন দিতে হবে। থাম্ব ইমপ্রেশন দেওয়ার পরে এরম তার কিছু ডক্টর মিলে তারা ব্যাচ টু ব্যাচ ভাগ করে নেবে। তারপরে কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন এবং ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, ঠিক আছে? দেওয়ার পরে তারপরে কী হবে, তারপরেই কিন্তু ফার্স্ট ডে, ঠিক আছে? অনেক অনেক জায়গায় প্রথম একদিনই সব পুরো মেডিকেলটা কমপ্লিট করে, আবার অনেক অনেক বোর্ডের তরফে যেমন এসএসসি জিডি ৫-৭ দিন লাগিয়ে দেয় বা ৪-৫ দিন লাগিয়ে দেয়, আর্মিতে ১ দিন বা ২ দিনের মধ্যে কমপ্লিট করে দেয়, সেটা তাদের ব্যাপার, ঠিক আছে? কিন্তু এই পার্টগুলো অবশ্যই তোমাদের মেডিকেল টেস্ট হবে। ফার্স্ট তোমাদের প্রথম দিনে কি হবে, চেস্ট এক্স-রে, ব্লাড টেস্ট অ্যান্ড ইউরিন টেস্ট। তো মূলত এই চেস্ট এক্স-রে, ব্লাড টেস্ট এবং ইউরিন টেস্টে এই মেন অফ দ্য পার্টগুলো কী কী দেখায় দেখো। বিএসএফ মেডিকেল পরীক্ষার জন্য চেস্ট এক্স-রে বা আর্মি মেডিকেলের জন্য চেস্ট এক্স-রে ইত্যাদি সাধারণত পিএ ভিউ পোস্টাল অ্যান্টিরয়েড করা হয়। এটি মূলত বুকের ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ যেমন ফুসফুস, হৃৎপিণ্ড এবং হাড়ের গঠন পরীক্ষা করতে ব্যবহৃত হয়, ঠিক আছে? যেমন ফুসফুসের অবস্থা যেমন যক্ষা বা টিবি, নিউমোনিয়া, ফুসফুস সংক্রমণ বা টিউমার আছে কিনা তা কিন্তু তোমাদের দেখা হয়, ঠিক আছে? তারপরে হৃৎপিণ্ডের আকার দেখা হয়। এই যে হৃৎপিণ্ডের আকার দেখা হয়, হৃৎপিণ্ডের আকার স্বাভাবিকের চেয়ে বড় কিনা বা হৃদরোগজনিত কোনো সমস্যা তা কিন্তু পরীক্ষা করা হয়। তারপরে বুকের হাড় বা বুকের এই যে খাঁচা অংশ আছে না, এই খাঁচার পাঁজরের হাড় কোনো ফ্র্যাকচার বা ত্রুটি আছে কিনা তা কিন্তু দেখা হয়। আর যদি একটু আধটু ব্যাকা থাকে তাহলে কিন্তু কোনো রকম সমস্যা করে না। এবং অন্য বুকের ভিতরে তরল জমা আছে কিনা, যেটা পানি জমে আমরা বলি যে জল জমে আছে কিনা বা টিউমার ইত্যাদি আছে কিনা, সেগুলো কিন্তু দেখা হয়। তারপরে বুকের এক্স-রে মাধ্যমে ফুসফুস এবং হার্টের কোনো বড় রোগ বা অস্বাভাবিকতা আছে কিনা তা কিন্তু নির্ণয় করা হয়। এইটাই কিন্তু মূল পার্ট, ঠিক আছে? এবার এই যে
চেস্ট এক্স রে অর্থাৎ চেস্টের এই পার্টটা বলে দিলাম। এবার এই যে ব্লাড টেস্টটা মূলত কী হয় দেখো, ব্লাড টেস্ট মেডিকেলে সাধারণত যে কোনো সরকারি নিয়োগ মেডিকেলের পরীক্ষায় মূলত সুস্থতা যাচাইয়ের জন্য রক্ত পরীক্ষা করা হয়, ঠিক আছে। তো তোমাদের কিন্তু সুস্থতা যাচাইয়ের জন্য রক্ত পরীক্ষা হয়। এর মধ্যে অন্যতম হলো খালি পেটে সুগার বা তোমাদের 8 থেকে 12 ঘন্টা না খেয়ে রক্ত পরীক্ষা বা ডায়াবেটিস ডায়াগনিস করা ইত্যাদি এইগুলো করানো হয়। তারপরে আরবিএস অর্থাৎ র্যান্ডম ব্লাড সুগার, দিনের যে কোনো সময়ে রক্ত নিয়ে সুগার মাত্রা দেখা, এটা কিন্তু তারা দেখে। তারপরে সিবিসি অর্থাৎ কমপ্লিট ব্লাড কাউন্ট অর্থাৎ হিমোগ্লোবিন শ্বেত রক্তকণিকা যেটা ডব্লিউবিসি বা অণুচক্রিকা প্লাস্টেট সহ রক্তের পূর্ণাঙ্গ চিত্র, এটা কিন্তু তারা দেখে, ঠিক আছে। তারা এটা কিন্তু দেখে এবং হ্যাপাটাইটিস বি এর সংক্রমণ যাচাই আছে কিনা সেটাও কিন্তু তারা দেখে, বা HbA1c গত 2-3 মাস ধরে গড়ে সুগারের মাত্রা কী আছে সেটাও কিন্তু দেখে। এছাড়াও সাধারণত স্বাস্থ্যের অবস্থাজনিত লিপিড প্রোফাইল পরীক্ষা করা হতে পারে, ঠিক আছে। পরীক্ষার পূর্বে সাধারণত 8 থেকে 10 ঘন্টা উপবাসের জন্য প্রয়োজন, এইগুলো কিন্তু তারা দেখে, ঠিক আছে। এবার তারা এখন দেখো মেডিকেল এমন একটা জিনিস, ডক্টররা তোমার হাত টিপে বলে দিতে পারে, ঠিক আছে, ঠিক আছে কি না, ব্লাড একটু টেনে পরীক্ষা করে বলে দিতে পারে। এত কিছু হয়তো দেখবে না, আবার কারুর যদি খুব প্রবলেম হয় তার একদম পুরো খুঁটিনাটিয়ে দেখবে, আবার খামখেয়ালি টাইপের, ঠিক আছে, এইটে ডাউট হচ্ছে এটা পরীক্ষা করবে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তারপরে তোমাদের যে এই যে তোমাদের মূল যে ইউরিন টেস্টটা, ঠিক আছে, তোমাদের কিন্তু এই যে মহিলারা আছে তাদেরকে ইউরিন টেস্ট করানো হয়, হ্যাঁ, আর ছেলেদেরও কিছু কিছু জনের ইউরিন টেস্ট করানো হয়। তো এই ইউরিন টেস্টে মূল কী দেখে, মূলত তোমাদের শারীরিক বৈশিষ্ট্য যেমন প্রস্রাবের রং, কালার, স্বচ্ছতা এবং গন্ধ পরীক্ষা করা হয়। এইগুলো তোমরা মেডিকেলে যাবে বুঝতে পারবে, ঠিক আছে। এখন ভাবছো যে না দাদা ভুলভাল বলছে, না। তারপরে রাসায়নিক পরীক্ষা, ঠিক আছে, ইউরিন সুগার যেটা তোমাদের ডায়াবেটিস বা গ্লুকোজ ক্ষমতা পরীক্ষা করার জন্য, অর্থাৎ ডায়াবেটিস আছে কি তোমাদের শরীরে সেটা কিন্তু দেখে, ঠিক আছে। তারপরে তোমাদের প্রোটিন অ্যালবুমিন যেটা কিডনির কার্যকারিতা বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যেটা ইউটিআই পরীক্ষার জন্য কিন্তু সেটা করানো হয়। তারপরে কেটন যেটাকে মেটাবলিক সমস্যা চিহ্নিত করতে পারে, ঠিক আছে, কেটনটাও কিন্তু তোমাদের পরীক্ষা করানো হয়। যারা সায়েন্সের ছেলে আছে তারা আমার কথাটা ঠিক বুঝতে পারছে, ঠিক আছে। তারপরে কিন্তু তোমাদের ওই বিলুরিনটাও টেস্ট করা হয়। এইগুলো মূলত প্রথম দিনে টেস্ট করানো হয়, ঠিক আছে। তো এটা অনেক বোর্ড একদিনও করতে পারে, অনেক বোর্ড 2 দিন ধরেও করতে পারে, ঠিক আছে, সেটা বোর্ডের উপরে নির্ভর করে। তারপরে কি হয়, তারপরে কিন্তু তোমাদের আই টেস্ট হয়, ঠিক আছে, আই টেস্ট। তো এই আই টেস্টে মূলত কী হয়, তো এই আই টেস্টে দূরদৃষ্টি বা ডিস্টেন্স ভিশন যেটা 6/6 বা 6/9 এবং ভালো চোখের দৃষ্টি পরীক্ষা হয় 6/6 এবং খারাপ চোখের দৃষ্টি পরীক্ষা হয় 6/9, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় তোমরা দেখতে পাচ্ছ এই যে ডিস্ট্যান্স টেস্টটা, এই যে তোমাদের নির্দিষ্ট একটা টেবিল আকারে আমি এখানে ডেমনস্ট্রেশন দিয়েছি। এখানে তোমাদের এক চোখ বন্ধ রেখে এই যে অডগুলো তোমাদের ধরবে, তোমাদের এই অডগুলো বলতে হবে। এটা হচ্ছে ডিস্ট্যান্স চেকস। এই 1 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ ডিস্ট্যান্স, এই ডিস্ট্যান্স পরীক্ষা, ঠিক আছে। তারপরে তোমাদের কালার ভিশন পরীক্ষা হয়, ঠিক আছে, CP3। তো ইশেহারা কালার ভিশন টেস্টের মাধ্যমে লাল সবুজ রং শনাক্ত ক্ষমতা পরীক্ষা করা হয়, যেটা CP3 বা স্ট্যান্ডার্ড কালার ভিশন থাকতে হবে। তো এইখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে 42 লেখা, এবং অনেক সময় এই 42-এর জায়গায় হাতি ঘোড়ার চিহ্ন দেয়, আবার অনেক সময় তারা কালার দেয়, ঠিক আছে। এইগুলো তোমাদের বলতে হবে, এটা কালার ভিশন টেস্ট, ঠিক আছে। তারপরে বাইনোকুলার ভিশন টেস্ট হয়, চোখ দুটি একসাথে কাজ করার ক্ষমতা, ঠিক আছে, পরীক্ষা করা হয়, বা চোখের অন্য কোনো ত্রুটি থাকলে তা বাদ পড়তে হয়, ঠিক আছে। দেখতে পাচ্ছ চোখের অনেকে একটা ট্রা দৃষ্টি থাকে, ঠিক আছে, আই রোলিং করতে বলে, সবগুলো তো এখানে লিখে বলা যায় না, তো আই রোলিং করতে বলে, সেগুলো কিন্তু তোমাদের করতে হবে, ঠিক আছে। এইগুলোই মূলত ব্যাপার। তারপরে তোমাদের কালার ব্লাইন্ডনেস টেস্ট হয়, একদম পুরোপুরি কালার ব্লাইন্ড হলে বিএসএফে চাকরি পাওয়া সম্ভব নয়, বা ডিফেন্সে চাকরি পাওয়া কিন্তু সম্ভব নয়। তারপরে চশমা ছাড়া দূর দৃষ্টির পরীক্ষা সাধারণত চশমা ছাড়া নেওয়া হয়, এবং অন্য কী দেখায়, চোখের কর্নিয়া বা চোখের পিছনে কোনো গুরুতর অসুখ বা কাজের ক্ষমতা কমিয়ে দিতে পারে তা পরীক্ষা করা হয়। এবং তোমাদেরকে বলে রাখি যেমন কনস্টেবল, হেড কনস্টেবল বা অফিসার অনুযায়ী কিন্তু এইগুলো মানদণ্ড একটু
আলাদা রকম থাকে, ঠিক আছে, ক্লিয়ার। তারপরে কি বলে, তারপরে সেকেন্ড দিনে কি বলা হয়, হ্যাঁ, সেকেন্ড দিনে তোমাদের 3টে ডাক্তার মিলে টোটাল প্রার্থীকে 3টে শিফটে ভাগ করে দেয়, ঠিক আছে। মূলত অল টেস্টগুলো 3 ভাগে ভাগ করে নেয়, যে অল বডি পার্ট অফ দ্য বডি যে টেস্টগুলো হয় সেই টেস্টগুলো একটা ডক্টর মিলে ডিপার্টমেন্টালভাবে ভাগ করে নেয়, ঠিক আছে। তারপরে ভাগ করে নেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ ইয়ার এই কানের কি দেখা হয়, কানের মূলত এইখানে কিন্তু তোমাদের দেখা হয়, ঠিক আছে। কানের যেটা দেখা হয় সেটা হচ্ছে শ্রবণ ক্ষমতা পরীক্ষা, ঠিক আছে, হিয়ারিং টেস্ট। তো এখানে ডাক্তার বা স্বাস্থ্যকর্মী আপনার কানের পিছন থেকে নিচু স্বরে কথা বলে পরীক্ষা করে যে আপনি ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা। যে তোমাদের কানের ভিতরে একটা মেশিন দিয়ে দেখবে কানের ছিদ্র আছে কিনা বা ফাটা ইনফেকশন অন্যান্য রোগ আছে কিনা, এবং তারপরে তোমাদের কানের পাশে ফিস করে একটা শব্দ বলবে, সেই শব্দটা তোমাদেরকে বলতে হবে, ঠিক আছে, এটা দেখে। তার পাশাপাশি কানের ড্রাম ও অভ্যন্তরীণ পরীক্ষা, যেটা অটোস্কোপ নামক যন্ত্রের সাহায্যে কানের ড্রাম বা পর্দা পরীক্ষা করা হয়, পর্দার ছিদ্র বা কোনো অসুবিধা আছে কিনা তা কিন্তু দেখা হয়, ঠিক আছে। এবং সংক্রম যাচাই, কানের ভিতরে কোনো পুজ বা সংক্রম বা দীর্ঘস্থায়ী কান পাকা রোগ আছে কিনা তা কিন্তু পরীক্ষা হয়। এটা কিন্তু আর্মি ন্যাশনাল গার্ডের ক্ষেত্রে কিন্তু খুব কড়াভাবে দেখা হয়, ঠিক আছে। এবং কানের ময়লা ইত্যাদি এইগুলো কিন্তু দেখা হয়। তবে তোমাদের পরামর্শ দেবো, দেখো, মেডিকেল টেস্টে যাওয়ার আগে কান পরিষ্কার করে যাওয়া উচিত, এবং কোনো ধরনের কানের সমস্যা থাকলে আগে থেকে চিকিৎসা নেওয়া ভালো। আজকের এই ভিডিওটি বানাচ্ছি একমাত্র তার জন্যই, যদি কোনো রকম তোমাদের মেডিকেলে ডিফল্ট থাকে বা কোনো রকম সমস্যা থাকে, অবশ্যই আগে থেকে তোমরা ডক্টরের পরামর্শ নিয়ে তোমরা সেই রোগটি সারিয়ে তোলো, নাহলে কিন্তু হাত পা কামড়াতে হবে আর কান্না করতে হবে মেডিকেলের পরে, মাথায় রাখবে। তারপরে কি হয়, তারপরে নোজের কোন পার্টটা দেখা হয়, ঠিক আছে। তো নোজে মূলত ডিএনএস, তো ডিএনএস বলতে ডেভিডেড ন্যাসাল স্পিটিম, তো নাকের মাঝের পর্দা বাঁকা আছে কিনা এটা দেখে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি বেশ 4টে ছবি দিয়েছি নাকের, অর্থাৎ নাকে মূলত 2টো জিনিস দেখে। নম্বর 1 ডিএনএস, নাক বাঁকা বা নাকে হাড় বাঁকা ইত্যাদি, আর নম্বর 2 নাকের ভিতরে অতিরিক্ত মাংস জমে আছে কিনা অথবা নাকের কোনো ইনফেকশন আছে কিনা, এইটাই কিন্তু দেখে, ঠিক আছে। তো এখানে কিন্তু নাকে কোনো পলিপ বা টিউমার জাতীয় কিছু আছে কিনা সেটা দেখে। এবং সাইনাস একটা গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে ক্রনিক সাইনাইটিস বা নাকের হাড়ের সমস্যা থাকলে, এরকম হাড়ের সমস্যা থাকলে কিন্তু আনফিট করে দেয়। তারপরে শ্বাসের সমস্যা, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের কোনো বাধা বা দীর্ঘস্থায়ী কোনো রোগ আছে কিনা সেটাও কিন্তু দেখা হয়। যে আমরা নাক ডাকাই, যে শ্বাস প্রশ্বাস নিই, সেটা কিন্তু অবশ্যই দেখা হয়, ঠিক আছে। নাকের পচন বা দুর্গন্ধ কোনো সমস্যা আছে কিনা এগুলো কিন্তু দেখা হয়। তো এই পরীক্ষাগুলো সাধারণত একজন ইএনটি বিশেষজ্ঞ বা মেডিকেল অফিসার দ্বারা করা হয়, ঠিক আছে। কোনো সমস্যা থাকলে সেটি সংশোধন করার পরামর্শ দেওয়া হয়। তো এইখানে তোমরা যে কোনো মেডিকেল করতে যাবে না, এটা কিন্তু ইএনটি ডিপার্টমেন্ট, তো মেডিকেল অফিসার ইএনটি ডিপার্টমেন্টটা কিন্তু এই মেডিকেলটা দেখে। তোমার যদি কোনো রকম সমস্যা থাকে তোমাকে কিন্তু বলে দেবে যে এটা তুমি চিকিৎসা করো, ঠিক আছে, অবশ্যই এইগুলো বলে দেয়। তারপরে আমরা ডেন্টিস্ট, তো দাঁতের ক্ষেত্রে কি বলে, দাঁতে মূলত 3টি জিনিস দেখে। তো এক হচ্ছে সর্বনিম্ন তোমাদের 28টি দাঁত আছে কিনা, 2 হচ্ছে দাঁতের ভিতরে সিভিয়ার ইনফেকশান যেমন পায়রিয়া বা দাঁত অন্যান্য রোগ আছে কিনা, 3 নম্বর আছে ইরেগুলার বা আঁকা বাঁকা, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ আঁকা বাঁকা দাঁত, এত আঁকা বাঁকা থাকলে যেটা মানে একেবারে চলার মতো নয়, তখনই কিন্তু বাদ দেয়, ঠিক আছে। তো তোমাদের মোট দাঁতের সংখ্যা অন্তত 14টি ডেন্টাল পয়েন্ট থাকা বাধ্যতামূলক, এবং দাঁতের ক্ষয়, বেশি পরিমাণে দাঁত ক্ষয় বা ক্যাভিটি থাকা যাবে না, ঠিক আছে। এগুলো খুব সাবধান, তোমরা একটু ট্রিটমেন্ট করে নিও যাদের ক্যাভিটি আছে। এবং মাড়ির রোগ, অর্থাৎ পায়রিয়া বা মাড়ি থেকে রক্ত পড়া বা কোনো সংক্রামক রোগ থাকা যাবে না। দাঁতের গঠন, অর্থাৎ দাঁত সোজা ও পরিষ্কার থাকতে হবে, প্রথমেই কিন্তু বলেছি দাঁত সোজা ও পরিষ্কার থাকতে হবে, এবং আঁকা বাঁকা খুব বেশি বিকৃত দাঁতগুলো কিন্তু গ্রহণযোগ্য নাও হতে পারে, ঠিক আছে। তো অনেকেই দেখবে খুব আঁকা বাঁকা, সেগুলো কিন্তু ইরেগুলার যেটাকে বলে, ঠিক আছে। ওই ইরেগুলার হলে কিন্তু বাদ দেওয়ার পরে থাকে। তারপরে ডেন্টাল পয়েন্ট, উপরে এবং নিচের দাঁত সঠিক মিলনের ক্যালকুলেশনের মাধ্যমে পয়েন্ট বা তার বেশি পয়েন্ট থাকা ভালো, ঠিক আছে। 20-22 পয়েন্ট থাকা খুবই ভালো। তবে তোমাদের একটা কথা বলো, পরীক্ষার আগে দাঁত পরিষ্কার অর্থাৎ স্ক্রিনিং
করা এবং যে কোনো ছোটোখাটো ক্যাভিটি বা সমস্যা থাকলে তার চিকিৎসা করিয়ে নেওয়া ভালো। এটা আমি পরামর্শ দিচ্ছি, ঠিক আছে? তো এটা আমি পরামর্শ দিচ্ছি। তোমরা যখনই মেডিকেল করতে যাবা অবশ্যই দাঁতটা ক্লিন, অর্থাৎ ক্লিন করে নিয়ে যাওয়া। আর যদি কোনো রকম ক্যাভিটি থাকে অবশ্যই সেই ক্যাভিটি সমস্যা থাকলে অবশ্যই তোমরা চিকিৎসা করিয়ে নিয়ে যাবে, ঠিক আছে? তবে দেখবে মেডিকেলে ফিট হবে, নাহলে কিন্তু হাত পা কামড়াতে হবে, বলে দিলাম, মিলিয়ে নেবে, ঠিক আছে? এবং তারপরে তোমাদের শরীরে যে ট্যাটু টেস্ট, ঠিক আছে? এই ট্যাটু টেস্টটা কী অবস্থান, এটা অ্যাকচুয়ালি অবস্থান অর্থাৎ লোকেশান শুধুমাত্র বাম হাতের ভিতরে অংশে কানুই থেকে কবজি পর্যন্ত, বাঁ হাতের পিছনের দিকে ছোট্ট ট্যাটু অনুমোদিত। তো এটা কিন্তু পজিশান বুঝে একটু অর্ধেক ট্যাটু থাকলে ছাড় দেয়, ঠিক আছে? মেনলি তোমাদেরকে বলবো ট্যাটু না থাকাই ভালো, ঠিক আছে? ট্যাটু থাকা কি ভালো? একদম ভালো না, ঠিক আছে? তো মেনলি তোমাদের এখানে একটু অর্ধেক ছাড় দেয় পজিশান বুঝে। আর আকার অর্থাৎ সাইজ, ট্যাটুর আকার নির্দিষ্ট অঙ্গের 1/4 ভাগের বেশি হওয়া চলবে না। অর্থাৎ এই যে এত বড় ট্যাটু থাকলে একদম আনফিট, কনফার্ম আনফিট। 1/4 এর মধ্যে যদি তোমাদের ট্যাটু থাকে তাহলে কিন্তু তোমাদের একটু ছাড় দেয়। কন্টেন্টটা কি, ধরো ধর্মীয় প্রতীক, দেবদেবীর চিত্র বা নাম গ্রহণযোগ্য এরকম ছোটো ছোটো থাকলে একটু ছাড় দেয়, ঠিক আছে? তবে নিষিদ্ধ ট্যাটু একদম ডান হাতে বা শরীরের যে কোনো দৃশ্যমান স্থানে ট্যাটু বা আপত্তিকর রাজনৈতিক বড় বড় কোনো ট্যাটু থাকলে সরাসরি রিজেক্ট করা হয়, ঠিক আছে? তো তোমাদেরকে বলবো ট্যাটু থেকে বিরত থাকো। আর যদি খুবই তোমার মন জাগে তাহলে ছোট্ট ট্যাটু করো। তবে এই পরামর্শটা দেবো ট্যাটু না থাকাই ভালো, ঠিক আছে? ট্যাটু রিমুভাল, ট্যাটু তুলে ফেলা, তার জন্য চিকিৎসা শংসাপত্র বা পরীক্ষার সম্মুখীন হতে পারে, ঠিক আছে? তো তোমাদেরকে বলবো ট্যাটু না থাকাই ভালো। আর যদি ট্যাটু করে ফেলেছো তখন তো আর কিছু করার থাকে না, সেক্ষেত্রে আলাদা একটা পরামর্শ তোমরা নেবে। তারপরে কি হয়, তারপরে এই দেখো এই অকারণে যাদের হাত পা ঘামে, ঠিক আছে? এই যে হাতের তালু, এতে যে কত ছেলে বাদ দেয় তোমাদের কোনো আইডিয়া নেই, ঠিক আছে? যদি কারোর হাত পা অকারণে ঘামে সেক্ষেত্রে মেডিকেলে আনফিট করে দেওয়া হয়। তো এই যে হাত পা দেখবে অনেকেরই হাতের তালু থেকে বিশ্রী ঘাম হয়, ঠিক আছে? আমরা ভাবি যে না, হয়তো পশমের গোড়া দিয়ে ঘাম বার হয়, এটি কিন্তু আমাদের ভুল ধারণা, ঠিক আছে? পশমের গোড়া দিয়ে তো ঘাম বার হয়। দ্বিতীয়ত হাতের তালুতে কোনো পশম নেই, তাহলে হাতের তালু কেন ঘাম হয়, ঠিক আছে? এটা কিন্তু তোমরা অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে ঠিক করে নেবে। আর একটু অর্ধেক ঘামলে সে ব্যাপার আলাদা। অনেকেই একটু টেনশন করলে হাত পা ঘামে, সেক্ষেত্রে কিন্তু এখানে আনফিট করে দেওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? তারপরে দেখো এই যে হাত ব্যাকা, ঠিক আছে? এই যে হাত ব্যাকা, এটা কিন্তু ক্যারি অ্যাঙ্গেল বলে, ঠিক আছে? এই ক্যারি অ্যাঙ্গেলটা টেস্ট হয়। তো এই ক্যারি অ্যাঙ্গেল বলতে বাহু সোজা রেখে কানুয়ের স্বাভাবিক বাইরের দিকে বাঁক ঝোঁকায়। এটি নিশ্চিত করে যে অস্ত্র চালানো বা ভারী বস্তু বহনে কোনো সমস্যা হবে কি না। এটা কিন্তু অল ডিফেন্স মেডিকেল ক্যারি অ্যাঙ্গেল টেস্টের প্রক্রিয়া কিন্তু অবশ্যই তারা দেখে। সোজা দাঁড়িয়ে থাকতে বলে পরীক্ষার্থীকে, হাত সোজা নিচের দিকে ঝুলিয়ে সোজা দাঁড়াতে বলা হয়। তারপরে হাত সোজা করে, হাত যেন পুরোপুরি সোজা এবং তালু সামনের দিক থাকে সেরকমভাবে কিন্তু এখানে আমরা 3টে পজিশান আমরা দিয়ে দিচ্ছি। এবং কোন পরিমাপ করে ডাক্তার বা মেডিকেল অফিসাররা আপনার কানুয়ের ভিতরে অংশ বা এবং বাহুর মধ্যবর্তী কোণটি দেখে মাপেন, ঠিক আছে? এবার অস্বাভাবিকতা চেক করে, যদি কানুই খুব বেশি ভিতরের দিকে বা বাইরের দিকে বাঁকা থাকে তখন কিন্তু মেডিকেলে আনফিট করে দেওয়ার সম্ভাবনা থাকে। এই দেখো এই জায়গায় যে কানুই থাকে না, অনেকের দেখবে একদম ভিতরের দিকে ঢুকে গেছে, আবার অনেকে বাইরের দিকে ঢুকে আছে, ঠিক আছে? এইগুলো কিন্তু দেখে, তোমাদেরকে বলে রাখলাম। তবে তোমাদেরকে একটা পরামর্শ আমি দিতে পারি, ঠিক আছে? এই 4 বারের অভিজ্ঞতা অনুযায়ী আমি একটা পরামর্শ দিচ্ছি। যদি খুব বেশি ত্রুটি না থাকে তবে চিন্তা করার কোনো দরকার নেই। তবে খুব বেশি বাঁকানো থাকলে কানুয়ের ব্যায়াম আছে, এই ব্যায়ামটা তোমরা করতে পারো। ইউটিউবে সার্চ করবে, ব্যায়ামটা করলে মোটামুটি ঠিক হয়ে যায়, ঠিক আছে? তারপরে এই যে ফ্ল্যাট ফুট, ঠিক আছে? এই যে পায়ের তালু চেক, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে ফ্ল্যাট ফুট, এই ফ্ল্যাট ফুটে কী হয়, পায়ের ছাপ পরীক্ষা করে, অর্থাৎ ফুটপ্রিন্ট টেস্ট করে, ঠিক আছে? ফুটপ্রিন্ট টেস্ট করে, মেঝে বা কাগজে পা ভিজিয়ে দাঁড়াতে বলা হয় যাতে পায়ের পাতার ছাপের সম্পূর্ণ অংশ দেখা যায়, এটা কিন্তু টেস্ট করে। তো তোমরা দেখতে পাচ্ছ ফ্ল্যাট ফুট, এটা নর্মাল ফ্ল্যাট ফুট, একটা ফ্ল্যাট ফুট, ফ্লিন এডস, ঠিক আছে? এইটা কিন্তু সঠিক, ঠিক আছে? এরকম থাকলে কিন্তু আনফিট করে দেওয়ার চান্স থাকে। তারপরে বলেছে টিপ টো বা পায়ের আঙুল দাঁড়ানো, তা প্রার্থীর পায়ের আঙুলের উপর ভর করে দিয়ে দাঁড়াতে বলা হয় যাতে বোঝা যায় এটি ফ্লেক্সিবল,
নাকি রিজিড ফ্ল্যাট ফুট। তো অনেক ক্ষেত্রে যেটা কৃত্রিম উপায়ে অনেকে ফ্ল্যাট ফুট তৈরি করে নিয়ে যায়, সেগুলো কিন্তু চেক করা হয়। এবং চলন পরীক্ষা, চিকিৎসকরা প্রার্থীর হাঁটার ধরন পর্যবেক্ষণ করেন, বলে হেঁটে ওইদিকে যাও, হেঁটে এইদিকে আসো, এরকম কিন্তু বলে। এগুলো কিন্তু ডাউট ফিল হলে তার একেবারে ছেঁকে ধরবে, ঠিক আছে? ডাউট ফিল হলে তাকে করবেই যে এদিকে যাও, এদিকে আসো, হাঁটো, দৌড়াও, এসব বলবেই, ঠিক আছে? তারপরে তোমার কাঠামোগত পরীক্ষা, দাঁড়িয়ে থাকার সময় পায়ের পাতার খিলান আছে কি না তা পরীক্ষা করে। এই যে পায়ের ফাঁক আছে না, এই ফাঁকগুলো কিন্তু তারা দেখে, ঠিক আছে? তো এবং আমি তোমাদেরকে বললো সামান্য বা মিড ডিগ্রি ফ্ল্যাট ফুট যা নমনীয় বা যাতে কাজ করতে সমস্যা হয় না, তা সাধারণত অনুমোদিত বা গ্রহণ করা হতে পারে, ঠিক আছে? তবে মারাত্মক ফ্ল্যাট ফুটের ক্ষেত্রে যেখানে পায়ের পাতা খিলান একদমই থাকে না, তা অযোগ্য বলে কিন্তু বিবেচিত হতে পারে, ঠিক আছে? তোমাদেরকে বলে রাখবো, সামান্য কিছু থাকলে চিন্তা করার কোনো দরকার নেই, কোনো রকম সমস্যা হবে না। একেবারে যাদের খিলান নেই, মানে একদম 5টা আঙুলই জোড়া, তাদের কিন্তু সমস্যা হবে, ঠিক আছে? তারপরে এই যে নকনি টেস্ট, ঠিক আছে? এই যে নকনি টেস্টটা তোমাদেরকে কি বলবো, এর একটা ব্যায়াম আছে, ঠিক আছে? তোমাদেরকে বলে রাখি, আমারও হালকা নকনি ছিল, ঠিক আছে? এই নকনি উপায় হচ্ছে, প্রথমত ব্যায়াম করতে হবে, আর দ্বিতীয়ত এই যে মাঝখানে তোমরা বালিশ দেবে, আর এই পায়ে দড়ি দিয়ে বেঁধে ঘুমাবে। 1 মাস মতো প্র্যাকটিস করো, আর একটু ব্যায়াম করো, দেখবে এই নকনি যাদের আছে তাদের ক্লিয়ার হয়ে যাবে। এ নিয়ে বেশি কিছু আর বললাম না, তোমাদের নর্মাল নকনি এরকম হওয়া চাই, ঠিক আছে? এরকম হলে কিন্তু আনফিট। তারপরে কি বলা হয়েছে, কাঁধ পরীক্ষা অর্থাৎ শোল্ডার পরীক্ষা, ঠিক আছে? এই শোল্ডার পরীক্ষা এটা কি বলে, তো দেখতে পাচ্ছ তোমরা, অনেকেরই একটা কাঁধ নিচু, একটা কাঁধ উঁচু, এরকম থাকলে কিন্তু সরাসরি আনফিট করে দেয়। তো রেঞ্জ অফ মেশন বলে একটা আছে, ঠিক আছে? হাত ওপরে তোলে, দুই হাত মাথার পিছনে নেওয়া এবং 2 হাত দিয়ে পিঠে স্পর্শ করার মাধ্যমে কাঁধের নমনীয়তা দেখা হয়, ঠিক আছে? তোমাকে বলবে হাত উপরে করো, হাত পিছনে করব, এরকম বলবে। লিফট আপ টেস্ট হয়, লিফট আপ টেস্ট সেটা কি, হাতের পিঠের পিছনে রেখে হাতের তালু শরীর দিক থেকে দূরে নেওয়ার চেষ্টা করা হয়, এবং সুব্যবস্থা পুলিশ পেশি ঠিক আছে কিনা তা দেখা হয়। এবং আপ হেনশন যে রিলেকশন টেস্ট, যেটা আপ হেনশন বা রিলেকশন টেস্ট, আমার কথাগুলো যারা সায়েন্সে পড়ে তারা ঠিক বুঝতে পারছে, ঠিক আছে? কাঁধের জয়েন্ট থেকে সরে যাওয়া বা অস্থিতিশীলতার প্রবণতা আছে কিনা তা কিন্তু পরীক্ষা হয়। অনেকেই দেখবে হাত উঁচু করলো, একটা হাড়ের অংশ নিচে ঢুকে গেল, আবার হাত নিচে করলে একটা হাড়ের অংশ উপরে উঠে এলো, এই ক্ষেত্রে কিন্তু তাদের মেডিকেলে আনফিট করে দেওয়ার সম্ভাবনা থাকে। তারপরে এই যে ফিঙ্গার টেস্ট, যে তোমরা ট্রিগার টিপতে পারবে কিনা, যে বন্দুকের ট্রিগার আছে সেই ট্রিগারটা টিপতে পারবে কিনা, সেটা কিন্তু দেখা হবে। তো এইগুলো মূলত তোমাদের দেখা হয়। আজকে ভিডিওটা বড় হলো, তোমরা একটু ধৈর্য সহকারে দেখো। যদি যদি মানে আমার কথার সাথে তোমাদের মেডিকেলে মিল না হয়, তখন তোমরা বলবে। আমি তো নিজেই মেডিকেল করেছি না, সেই অভিজ্ঞতার কথাটাই তোমাদেরকে বলছি, হ্যাঁ? তারপরে এই যে আঙুল সোজা ভাব, বা আঙুলগুলো পুরোপুরি সোজা করা যাচ্ছে কিনা, বা কোনো আঙুল অস্বাভাবিক বাঁকা বা বেন্ড ফিঙ্গার আছে কিনা তা কিন্তু পরীক্ষা হয়। তোমাদের বলবে আঙুল সোজা করো, বাঁকা করো, ডাইনি করো, বাঁয়ে করো, এরকম গুনতে বলবে, ঠিক আছে? এগুলো কিন্তু করে। তাই মুঠো করার ক্ষমতা, হাত মুঠো করতে বা আঙুল নড়াচড়া করতে কোনো অসুবিধা হচ্ছে কিনা তা কিন্তু পরীক্ষা হয়। তোমাকে বলবে হাত মুঠো করে একটা বল দেবে, বলে বলটা চাপো, এসব করে কিন্তু তারা মেডিকেলটা টেস্ট করে, ঠিক আছে? বা আঙুলের কাটা বা কাটা দাগ আছে কিনা, আঙুল কাটা বা অতিরিক্ত আঙুল থাকলে তা অযোগ্য বলে গ্রহণ করা হয়। দেখবে কারোর সাধারণত 5টা আঙুল হয়, কারোর 6টা আঙুল আছে, বা কারোর 7টা আঙুল হয়ে গেছে, বা আঙুলগুলো ছোট আছে, একটা আঙুল বড় আছে, এইগুলো কিন্তু মেডিকেলে আনফিট করে দেয়, ঠিক আছে? তারপরে কি বলেছে, এই দেখো, এই যে ভ্যারিকোজ ভাইন, এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই যে ভ্যারিকোজ ভাইন, অনেক স্টুডেন্টদের আমি দেখেছি পায়ে এরকম শিরা গুটলে হয়ে যায়, ঠিক আছে? সে পিছন সাইড হোক, ব্যাক সাইড হোক, বা ফ্রন্ট সাইড হোক। তো এখানে কিন্তু তোমাদের মেডিকেল ভ্যারিকোজ ভাইন্স টেস্টের বিস্তারিত তথ্য বলতে এক কথায় বলতে পারছি যে শারীরিক পরীক্ষা, ডাক্তাররা প্রার্থীকে সোজা করে দাঁড়িয়ে পায়ের পিছনের দিকে শিরাগুলো অর্থাৎ কলফ লোয়ার লেগ পরীক্ষা করেন, যেখানে সাধারণত এই সমস্যাগুলো বেশি থাকে, ঠিক আছে? তোমাদের একটু প্রেসার দিলেই তোমাদের এই ভ্যারিকেজ ভাইনটা বাইরে চলে আসে, ঠিক আছে? তারপরে ডুপ্লেক্স
আল্ট্রাসাউন্ড, এটি গোল্ড স্ট্যান্ড পরীক্ষা বা এটি আল্ট্রাসাউন্ড এবং ডপলার উভয় প্রযুক্তি ব্যবহার করে শিরার ভিতর রক্ত প্রবাহের ছবি বা গতিবিধি নির্ভুলভাবে পরীক্ষা করে। এই যে শিরাগুলো দেখা যাচ্ছে না, একটা তোমাদের উন্নত ধরনের একটা যন্ত্র দিয়ে এই শিরাগুলো দেখবে যে এর মধ্যে রক্ত চলাচল করছে কি করছে না, সেটাগুলো দেখবে। এইগুলো কাদের দেখবে? যাদের অনলি ফর ভ্যারিকেস ভাইন আছে তাদের দেখবে। যার মন হলো দেখলো, যার মন হলো না দেখলো না, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তারপরে কালার ডপলার টেস্ট দেখবে, শিরায় রক্তের প্রবাহের দিকে কোন জায়গায় রক্ত জমে আছে কিনা তা কিন্তু দেখবে অবশ্যই। এটা দেখো কালার ডপলার হয়ে আছে, হ্যাঁ, ব্লু ব্লু কালার হয়ে আছে, দেখতে পাচ্ছ। তারপরে এইগুলো কিন্তু তোমাদের টার্নিকয়েড টেস্টটাও হয়, এটা কিছু কিছু ক্ষেত্রে হয় আর কিছু কিছু ক্ষেত্রে হয় না। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভ্যারিকোজ ভেইন থাকলে তা সামরিক বা আধা সামরিক বাহিনী যেমন বিএসএফ অন্যান্য অযোগ্য বলে গণ্য করা হতে পারে, কারণ এটি দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার কাজের সমস্যা তৈরি করতে পারে। তোমাদের এমন এমন জায়গায় ডিউটি লাগবে, সেখানে হয়তো 4 ঘন্টা 5 ঘন্টা 2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে, তখনই কিন্তু এই তোমার ভ্যারিকেজ ভেইনটা বাইরে চলে আসে, তখনই কিন্তু সমস্যা হয়। এই জন্যই কিন্তু মেডিকেলে আনফিট করে, ঠিক আছে। তারপরে তোমাদেরকে বলে রাখি এই যে হার্নিয়া টেস্ট, ঠিক আছে। এই হার্নিয়া টেস্টটা কি কেমন হয়? এই হার্নিয়া মেডিকেল টেস্টের বিস্তারিত বলতে দেখো, শারীরিক পরীক্ষা যেরকম ডাক্তার দাঁড়িয়ে থাকা অবস্থায় তলপেটের নাভির আশেপাশে এবং কুস্কির অংশে হাত দিয়ে পরীক্ষা করে। একদম গ্লাভস পরে তোমাদের একদম নিচে ত্বক একদম হাত ফাত দিয়ে পুরো একেবারে দেখবে। তার পাশে কাশি বা চাপ পরীক্ষা, ঠিক আছে। তোমাকে একটু নিচু হয়ে কাশতে বলবে, প্রার্থীকে দাঁড় করিয়ে কাশি দিতে বা পেটের ওপর চাপ দিতে বলা হয়, যাতে হার্নিয়া থাকলে সেটি ফুলে ওঠে এবং ডাক্তার তা ধরতে পারেন, ঠিক আছে। এইগুলো আমি এখানে ডেমনস্ট্রেশন দিয়েছি, তোমরা একটু দেখে নিও। বা অ্যান্ডোগোস পরীক্ষা, তোমাদের অ্যান্ডোগোস পরীক্ষা মূলত এটা লজ্জার কিছু নেই, এগুলো হচ্ছে প্রাইভেট পার্ট, ঠিক আছে। তাও আমি বলছি, পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে অ্যান্ডোগোস অংশে কোনো ফোলা ভাব আছে কি না পরীক্ষা করা হয়, বা অ্যান্ডোগোসের মধ্যে কোনো রকম যদি গুটলি আর শিরাগুলো গুটিয়ে থাকে বা গুটলি জাতীয় কিছু হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু সেটা পরীক্ষা করা হয়। এবং যদি কোনো রকম এরকম সমস্যা থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমাদের হচ্ছে আনফিট করে দেয়। এবং পুরনো সার্জারির দাগ, তুমি ধরো পুরো ছোটোবেলায় তুমি সার্জারি হয়েছিলে, সেরকম যদি কোনো রকম সার্জারির দাগ থাকে তাহলে কিন্তু আনফিট করে দেয়। যদি পূর্বে কোনো সার্জারি হয়ে থাকে তবে সেই স্থানটি পরীক্ষা করা হয়, ঠিক আছে। তো তোমাদেরকে একটা সতর্কবার্তাটা বলে দিই, যদি এই প্রাথমিক পরীক্ষায় হার্নিয়া ধরা পড়ে তবে সেটি সাধারণত অযোগ্য বলে বিবেচিত হয়। সেক্ষেত্রে সার্জারি বা চিকিৎসার মাধ্যমে তা ঠিক করে পরে পুনরায় পরীক্ষার সুযোগ থাকতে পারে। তবে প্রাথমিক মেডিকেল টেস্টে এটি ধরা পড়লে সাধারণত সরাসরি কিন্তু নিয়োগের সমস্যা হতে পারে, তোমাদের পরিষ্কার বলে দিচ্ছি। তো কোনো রকম হার্নিয়ার যদি কোনো রকম কোনো প্রবলেম হয়ে থাকে, সেটা কিন্তু তোমরা একটু ডক্টরের চিকিৎসা নিয়ে সেটা ঠিক করতে পারো, ঠিক আছে। এবার আমরা সরাসরি চলে আসবো স্কিন টেস্ট, ঠিক আছে। এই যে স্কিন টেস্ট, এই স্কিন টেস্টে কী দেখা হয় মেন অফ দ্য পার্ট, এটা হচ্ছে টিবি স্কিন টেস্ট, ঠিক আছে। যেটা হচ্ছে মন্টেক্স টেস্ট, যক্ষা বা টিবির জন্য ত্বকের নিচে সুচ দিয়ে ছোট ছোট টেস্ট করা হয়, যা 78 থেকে 72 ঘন্টার পর রিয়াকশান দেখে নির্ধারণ করা হয়, ঠিক আছে। এরকম হলে কিন্তু সরাসরি আনফিট করে দেবে। এবং সংক্রামক রোগ বা অ্যালার্জি আছে কিনা সেটা কিন্তু তোমার দেখায়, কোনো ধরনের অ্যালার্জিক বা রিয়াকশান, চুলকানি বা ছোঁয়াচো চর্মরোগ আছে কিনা সেটা কিন্তু অবশ্যই দেখায়। তারপরে ট্যাটুর দাগ আছে কিনা ইত্যাদি এইগুলো দেখায়। এবং ত্বকের স্বচ্ছতা হচ্ছে অতিরিক্ত ব্রণ, দাগ বা চামড়ার বড় কোনো রোগ আছে কিনা সেটা কিন্তু ডাক্তাররা ভালো করে দেখে, ঠিক আছে। তো তোমাদেরকে একটা সতর্কবার্তা দিতে চাই, পরীক্ষার আগে কোনো রকম যদি স্কিন বা অয়েন্টমেন্ট ব্যবহার না করাই ভালো। যদি কোনো অ্যালার্জি বা পুরনো চর্মরোগ থাকে তবে আগে থেকে চিকিৎসার পরামর্শ নিয়ে সমাধান করা অবশ্যই উচিত, ঠিক আছে। তারপরে কি বলা হয়েছে, তারপরে কিন্তু তোমাদের এই প্রাইভেট পার্টগুলো দেখা হয়। তো অ্যান্ডোগোসের একটা প্রাইভেট পার্ট আমি তোমাদের বলেই দিচ্ছি, ঠিক আছে, এখানে আর বেশি কিছু বলবো না। তারপরে তোমাদের শরীরে কোনো ধরনের যদি বড় সার্জারি থাকে বা কোনো ধরনের ব্রেন অপারেশন থাকলে সরাসরি কিন্তু আনফিট করে দেওয়ার সম্ভাবনা থাকে। তারপরে তোমাদের সেক্স রিলেটেড বা ক্যান্সার আক্রান্ত হলে সরাসরি কিন্তু আনফিট করে দেয়। তো যদি কোনো সেক্স রিলেটেড তোমাদের যদি কোনো রকম প্রবলেম থাকে তাহলে কিন্তু সরাসরি আনফিট।
তো এই ছিল আজকের মূল টপিক ভিডিওর। তো একদম মেন অফ দ্য পার্ট, প্রাইভেট পার্ট থেকে শুরু করে একেবারে একদম শুরু থেকেই মেডিকেল কি কি হয় সব পার্টগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম। যদি কখনো তোমরা মেডিকেলে মানে রান পাস করার পরে মেডিকেলে যাও, তাহলে আমার কথার সাথে তোমার কথার যদি মিল না থাকে তখন তোমরা এসে বলো, ঠিক আছে? তো সব প্রিয় স্টুডেন্ট, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ মেডিকেল টেস্ট, প্যারামিলিটারি ফোর্স এবং মিলিটারি ফোর্সের মেডিকেল টেস্টে কী কী হয়, প্রাইভেট পার্ট থেকে মেন অফ দ্য পার্ট সব কিছু তোমাদের মাঝে তুলে ধরলাম আজকের এই ভিডিওর মাধ্যমে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।